শরীফুজ্জামান শরীফ অনেকগুলো বিষয় বলেছেন যে সরকারি দল তার ব্যর্থতা ঢাকতে বিরোধী দলকে বিভিন্নভাবে এঙ্গেজ করবে, কিন্তু একেবারে জনসম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে, যে ইস্যুগুলো রয়েছে, কয়েকটি উল্লেখ করেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, হাম, তারপর আমাদের প্রবাসে যাওয়ার পথে তরুণদের মৃত্যু, এগুলোতে বিরোধী দল আসলে কেন তাদের জনগণের ভয়েস হয়ে উঠতে পারছেন না? সেই সঙ্গে জুলাই সনদ আরো কিছু প্রশ্ন ছিল, তার উত্তরগুলো আপনার থেকে শুনবো। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বইটা বলতে চাই যে রাজনীতিতে জাতীয় স্বার্থে কখনো কখনো সরকারি দল বিরোধী দল একও থাকতে হবে। বিরোধী দল মানে এটা নয় যে সকল কাজের বিরোধিতা, কেউ যদি ভালো কাজ করে তারও বিরোধিতা করতে হবে না। আমাদের প্রধান বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন এই সরকার যদি কোনো ভালো কাজ করে আমরা তাদেরকে প্রশংসা করব, আর যদি খারাপ কাজ করে তাহলে আমরা শক্ত প্রতিবাদ জানাব। সেই নীতি তিনি মেনটেন করে যাচ্ছেন। রাজনীতিতে আমাদের প্রতিবেশী দেশে তাদের কোনো ন্যাশনাল ইস্যু হলে, তাদের কোনো এরকম জনগুরুত্বপূর্ণ বিষয় হলে তারা সর্বদলীয় সভা ডাকেন। বরং আমাদের এখানে এটা নাই। উনি যেটা বলছেন আর্টিফিশিয়াল এই বিরোধিতা, বিষয়টা এটা না। আর্টিফিশিয়াল কোনো এখানে সাবজেক্ট না। সাবজেক্টটা হলো যে মাননীয় বিরোধী দলের নেতার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে জন সমস্যাগুলো তুলে ধরার জন্য, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে এবং নন ইস্যুকে ইস্যু বানিয়ে। যেমন আসলে এই যে একেবারে সকাল বিকাল পার্লামেন্ট ডেকে যে কোনো মূল্যে এই অধ্যাদেশগুলো সংস্কার না করে সংশোধন করে পাশ করিয়ে নেওয়ার যে মতলব সরকারি দলের, এখন ওইটা ঠেকাবে। আমরা তো হচ্ছে গোড়ায় গলদটাকে একটু আগে ঠিক করি, বিসমিল্লাহ গলদ যদি হয় আর কোনো জায়গায় যে আপনি পার পাবেন না। এখন তাই হচ্ছে, ওরা তো গায়ের জুড়ে সংখ্যাগরিষ্ঠতার জুড়ে সব পাশ করে নিচ্ছে, কোনোটা ল্যাপস করে দিচ্ছে, কোনোটা সংশোধন করে পাশ করে নিচ্ছে, কোনোটা তারা ভবিষ্যতে করবে। সব ভালো ভালো অধ্যাদেশ যেগুলো, যেটা মৌলিক সংস্কার দেশের, একটাতেও তারা একটাও পাশ করে নেয়। এখন মাননীয় বিরোধী দলের নেতার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা জ্বালানি নিয়ে আলোচনা করতে চাই, আমরা হাম নিয়ে আলোচনা করতে চাই, এটার জন্য নোটিশ দিতে চাই, কিন্তু এগুলো শুধু নর্মাল আলোচনা করে শেষ করে দেওয়া হচ্ছে। পরে তিনি কি করলেন? তিনি পেট্রোল পাম্পগুলিতে গেলেন সশরীরে কথা শোনার জন্য, সরাসরি কথা শোনার জন্য। তিনি শিশু হাসপাতালে গেলেন, সেখানকার কর্তৃপক্ষের সাথে বসলেন, আমি সাথে ছিলাম। তিনি শুনে তো অবাক হয়ে গেলেন যে অনেক টেস্ট, যেগুলো মৌলিক টেস্ট করাবার জন্য যে মেশিনারিজগুলো সেখানে নাই। সেখানকার কর্তৃপক্ষ এটা জানালেন। উনি তখন শুনে খুব আপসেট হইলেন এবং তিনি সরকারকে ব্লেম গেম দেবেন, এটা পুরোপুরি সরকারি হাসপাতালও না। সেই জন্য তিনি নিজে তার দলের পক্ষ থেকে একটা ভালো পরিমাণ হ্যান্ডসাপ মানে একটা মেশিন, নামটা আমার এই মুহূর্তে কেন না, একটা মেশিন কেনার জন্য এটা নর্মালি 50 লাখ টাকা, কর্তৃপক্ষের কথা শুনে এটা আরও ডাবল বোধহয় লাগে টাকা। তিনি বলেন আমি চেষ্টা করবো আমার দলের লোকদের সাথে আলাপ করে এটা দেওয়ার জন্য। এইভাবে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা তো সরকারকে প্রস্তাব দিছি। আমার ভাই ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দেখে থাকতে পারেন, আমি সাংবাদিক সম্মেলন করে গত পরশু গভর্নমেন্টকে বলেছি যে এই যে বললেন তেল আছে, তেলের সংকট নাই, তেলের দাম বাড়াবো না। জ্বালানি মন্ত্রী বলল আমরা তেলের দাম বাড়াবো না, কিন্তু অন্তত এপ্রিলে বাড়াবো না, আর বাড়াইলেও আমরা পার্লামেন্টে আলোচনা করব। কোনো আলোচনা নাই, হঠাৎ রাতের বেলা বাড়াই দিল। হ্যাঁ, আগের দিন সাংবাদিক সম্মেলনে জানানো হলো তাদের পক্ষ থেকে 60 দিনের কাজের অগ্রগতি, এর মধ্যে তারা তেলের দাম বাড়াননি। আর এটার বোধহয় কয়েক ঘন্টাও যায় নাই, তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। তো তাদের কাজের বিরুদ্ধে তাদেরই অপর অংশ প্রকাশ করে দিল, তেলের দাম বাড়িয়ে দিল। তো এখন তো তেলের দাম বাড়ানো হয়েছে, তাহলে এখনও 3.5 কিলোমিটার লাইন কেন? তাই এই যে ম্যানেজমেন্টটা, এই ক্যাপাসিটি তো আমরা গভর্নমেন্টের দেখতেছি না। গভর্নমেন্ট বলছে তেলের ক্রাইসিস নাই। বুঝলাম যে ব্যবসায়ীরা কোনো সিন্ডিকেট করে তারা এই দুদিন দাম বাড়াইবার জন্য করছে, তো দামও তো বাড়ানো হয়ে গেছে। এটা তারা বলছে এটা কোনো দামই বাড়ানো হয়নি, 20 টাকা বাড়ছে, 20 টাকা তারা কোনো টাকাই মনে করতেছে না, পার লিটারে 20 টাকা, এটা তারা বলছে সামান্যই বাড়ানো হয়েছে, মানে আরও বাড়াবেন তারা। তো আমি কালকে পরশু সরকারকে বলেছি আমাদের অফিসে সাংবাদিক সম্মেলন করে যে আপনারা যদি আপনাদের কাছে এরকম দক্ষ লোক না থাকে, তাহলে আপনারা জামাত ঢাকা সিটি নর্থকে, আমি একটা শাখার সভাপতি, আমাদেরকে দায়িত্ব দেন, 1 সপ্তাহ টাইম আমরা নেব, এই ম্যানেজমেন্ট আমরা করে দিব ফ্রি অফ কস্ট। আমরা এটার জন্য সরকারের কাছে কোনো দাবি করবো না, অনারিয়াম দাবি করবো না। আমরা ঘরে বসেই ডিজিটাল সিস্টেমে আমরা আওয়ার ঠিক করে দিব, এটা থেকে এতটা পর্যন্ত এই আওয়ারে কতজন তেল নিতে পারবে, তারা ঢুকেই সেখানে তারা সিরিয়াল ফেলাবে।
এবং এই সময়ের ভিতরে তারা সেখানে যাবে, এই সিরিয়াল দেখে পেট্রোল পাম্পের লোকেরা তেল দিবে। এটা কোনো ব্যাপার না। আসলে ব্যাপারটা হচ্ছে দেশের মানুষের কষ্টের কথা অনুভব করতে পারা, দেশের মানুষের দরদ, মানুষের প্রতি দরদ থাকা, দায়বদ্ধতা থাকা, এটা কোথায় যেন উদাও হয়ে গেছে আর কি। এখন ক্ষমতায় আমরা চলে আসছি, আমরা টোটাল মেজরিটির মধ্যে আছি, কার কী হইলো, জনগণের কী হলো, জনগণগুল্লায় যাক, বিষয়টা হলো এরকম। তা আমরা যে কিছু করছি না বিরোধী দলের পক্ষ থেকে, পার্লামেন্টের কথাও হচ্ছে, আবার মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি ফিল্ডে গিয়ে এগুলো তদারকি করছেন। সুতরাং এই কথাগুলো ঠিক না যে আমরা কিছুই করছি না। আর ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বললেন, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলবার দরকারটা কি? ডক্টর ইউনূস সাহেব যতটুকু করেছেন, তার কাছে এত আবেদন, এত মিছিল, মিটিং, সমাবেশ তাকে কলাপস করে দেওয়ার জন্য, আমার তো মনে হয় মানে যা সমস্যা বাংলাদেশের জন্ম থেকে কিয়ামত পর্যন্ত হবে সব সমাধানের জন্য ইউনূস সাহেবকে পাঠানো হয়েছিল, এবং ইউনূস সাহেব আসার পরে সব তার কাছে দাবি জানান। তারপরও তো সে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। তাকে দেশে এবং প্রবাসে সর্বত্র তাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে, এবং তার চতুর্পাশে থাকা কিছু মানুষ যারা অন্যের তাবেদারি করেছেন, অন্য কোনো বিশেষ দলের প্রতিনিধিত্ব করেছেন, তারা তাকে মিসগাইড করেছেন, বিভ্রান্ত করেছেন। তাদের একজন তো বলেই ফেললেন যে এই বর্তমান বিরোধী দলকে মেইন স্ট্রিমে যাতে আসতে না পারে আমরা সেই চেষ্টাই করেছি, আমরা সফল হয়েছি। এই যে কিছু ব্যক্তিবর্গ ইউনূস সাহেবকে মিসগাইড করেছেন, যার ফলে তিনি এই সংস্কারটা বাস্তবায়ন করে দিতে পারলেন না। ইউনূস সাহেবের সবচেয়ে বড় সমালোচনা আমি যদি করি একটাই করব, যে আমরা জামাত বলেছিলাম এই গণভোটটা আলাদাভাবে নির্বাচনের পূর্বেই করে এর আলোকে সংস্কার করে তার ভিত্তিতে নির্বাচন দেওয়ার জন্য। এটা হইলে বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। এই জন্য উপদেষ্টা পরিষদে বিএনপির হয়ে যারা কাজ করছিল এবং আরও কিছু আশপাশের বিভিন্ন মানুষেরা যারা কাজ করছিল, তারা পরিকল্পিতভাবে নির্বাচন এবং গণভোট একদিনে করার, আমরা সেটা আগে আশঙ্কা করেছিলাম যে এটাই হবে, এটাই ঘটবে, তাই ঘটছে। সুতরাং সুতরাং আমরা জ্বালানি নিয়ে কথা বলিনি, এ কথা সঠিক নয়, হাম নিয়ে কথা বলিনি, এটা সঠিক নয়, এবং আমরা পার্লামেন্টে জনস্বার্থ নিয়ে কথা বলছি না। আপনি কয়টা বলবেন? এখন বিল পাস করতে হলে এই বিলটা 3 দিন আগে পার্লামেন্ট মেম্বারের হাতে দিতে হবে। 3 মিনিট আগে দিচ্ছে, 1 মিনিট আগে দিচ্ছে। আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলছেন আচ্ছা আমরা কিসের উপরে হ্যাঁ বলবো না না বলবো কিছু তো বুঝতেছি না, হাত তুলবো না হাত তুলবো না আমরা কিছুই বুঝতে পারতেছি না। একটা সম্পূরক প্রশ্ন ব্যাপারটা করতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো উত্তর এগুলো দিয়েছেন, শরীফুজ্জামান শরীফও একটা প্রশ্ন করেছিলেন, আপনিও বললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জামাতকে মেইন স্ট্রিমে আসতে দেননি, তেমন একটা বক্তব্য আপনার ভাষা। তো যে সরকার আসলে আপনাদেরকে মেইন স্ট্রিমে আসতে দিল না, কিংবা যারা আসলে এক ধরনের, আপনি শুরুতেই বলেছেন যে নির্বাচনে কারসাজি ছিল, তাদের বিরুদ্ধে আসলে রাজপথে সরব হওয়ার মতো কোনো দৃশ্যমান আন্দোলন বা কর্মসূচি করতে দেওয়া হয়? শরীফুজ্জামান শরীফ প্রশ্ন রেখেছিলেন যে আপনি একদিন মিছিল করে থেমে গেছেন। জাস্ট আপনি প্রেজেন্ট গভর্নমেন্টকে যদি মানে দিতে চান, লিভ দিতে চান, তাইলে আপনি ইউনূস সাহেব যা করেছে তারপরও আমি তাকে কনসিডার করার পক্ষে। তার জন্য একটাই শুধু কনসিডার করা যায় না যে সে জুলাই সংস্কারটা বাস্তবায়ন। আমি বুঝতে চাচ্ছি তিনি এখানে আন্দোলনের কিছু তো না, এখন আন্দোলন করলে ইউনূস সাহেবের বিরুদ্ধে কি লাভ হবে দেশে? না না, ইউনূস সাহেবের বিরুদ্ধে আমি বলছি যে তার শুধু তিনি একা নাকি তার উপদেষ্টা পরিষদকেও আপনারা তাকে আমরা দায়ী করি না, তাকে আমরা দায়ী করি এইটুকুর জন্য যে তিনি গণভোটটি কেন আগে করলেন, গণভোটটা আগে করতে পারেন নাই তার আশপাশের লোকদের চক্রান্তের শিকার হয়ে। আদার দিন তিনি যা করেছেন আমি মনে করি এত অল্প সময়ের ভিতরে এবং এই পরিমাণ আন্দোলন, হ্যাঁ রাস্তা কলাপস করে দেওয়া হয়েছে। আপনার মনে আছে যে তিনি লন্ডনে যাওয়ার আগে সিটি কর্পোরেশন দক্ষিণকে কলাপস করা হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, তারপর ইউনূস সাহেবকে লন্ডন পাঠানো হয়েছে। এটা তো একজন প্রতিমন্ত্রী বলে দিলেন, শাহ আলম সাহেব, রাজশাহী আরেকজন বললেন যে ছাত্ররা আন্দোলন করেছে আর আমাদের ক্যাপ্টেনের কাছে ইউনূস সাহেব যে ট্রফি তুলে দিয়ে আসছে। তাহলে ইলেকশনের ব্যাপারে এই দুজনের রাজসাক্ষী তো এনা, একজন রেদওয়ানা সাবেক উপদেষ্টা আর আরেকজন হলেন শাহ আলম। তো সুতরাং আসলে শরীফ ভাই বলতে পারবেন, উনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ, ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। আমি মনে করি যে তার বলার অধিকার আছে, বলতে পারবেন। কিন্তু আমি মনে করি ওনাদের কথাগুলো আবার ওই সাবেক ফ্যাসিস্টদের কিছুটা উপকার হয়। ফ্যাসিস্টদের সবচেয়ে বড় শত্রু ছিল ইউনূস, তো সুতরাং ইউনূসের বিরুদ্ধে একটু বললে ফ্যাসিস্টটা একটু উপকার পায়। তারপরে আপনার ওনারাও কিন্তু
বোঝানোর চেষ্টা করেন যে না ওনারা খুব স্বাতন্ত্র রাজনীতি করেন, কিন্তু ওই আওয়ামী লীগের লাইন ধরেই কিন্তু সবসময় চলেছেন আর কি। ওই লাইনেই কথাবার্তাগুলো ওই লাইনে, এর চেয়ে একটু দেরিয়া হলো বাড়াইয়ে যেটা হলো যে ওনারা ছাত্র ইউনিয়ন করেন বা কমিউনিস্ট পার্টি করেন, ওনাদের আবার জামাতের ব্যাপারে মানে এক ধরনের একটা রিজার্ভেশন, নেগেটিভ অ্যাটিটিউড আছে, যেটা মূলত আওয়ামী লীগের পক্ষে যায়। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তাদেরকে পাননির সাথে মানে রাজপথে পাইছি, কিন্তু এর মধ্যেও তারা চেষ্টা করেছেন 20 আমাকে বছর। একটু এর আমি মধ্যেও আমি কিছু যে এটা কিছু সামনে কিছু থেকে কাজ আসছি। করেছেন। এই যে ক্যাম্পাসগুলোতে যেগুলো ঘটে, এর পিছনে অন্যতম উস্কানি দাতা হিসাবে এই বাম সংগঠনগুলোর একটা ভূমিকা থাকে। আচ্ছা কারণ তারা অলওয়েজ ছাত্র শিবিরের বিরুদ্ধে, ছাত্র শিবিরের যে পজিটিভ, কনস্ট্রাকটিভ, লুক্রেটিভ, অ্যাট্রাকটিভ যে ওয়ার্কগুলো, সেগুলো তাদের সহ্য হয় না। এটা সহ্য হয় না, না বললো এটা কেন জানি তারা পজিটিভ চোখে